প্রার্থী সভাপতি, কমিটি প্রতীক, কমিটি কর্মিকা, আমাদের প্রার্থী অ্যাডভোকেট রাজেন্দ্র গুপ্তা, আমার গুরুজনেরা, যুবতরুণ সাথী, বন্ধু, ভাই, মা ও বোনেরা, বিধানসভা নির্বাচন গত কয়েক মাস খুবই পরিকল্পিতভাবে নির্বাচনের প্রাক্কালে আমরা এসআইআর এর আবহে কাটিয়েছি। কর্ণিকা বলছিল ভোট এর আগেও হয়েছে, আর ভোটার লিস্ট ছাড়া তো ভোট হয়নি, কিন্তু ভোটার লিস্টকে ঘিরে এরকম বিবাদ, হাঙ্গামা, নির্যাতন, ভয়, ভীতি সঞ্চার করা, এটা এর আগে কেউ দেখেন। দেশ যখন স্বাধীন হলো কয়েক বছরের মধ্যে প্রথম নির্বাচন কমিশন সুকুমার বাবু, ঢাল নেই, তলোয়ার নেই, তাও সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছিল, গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল ভারতের সংসদীয় গণতন্ত্র। অথচ এখন এত কম্পিউটার, এত যন্ত্রপাতি, এত লোক লস্কর, কিন্তু একটা নির্ভুল ভোটার তালিকা করা যাচ্ছে না। আসলে রাজনৈতিক সদিচ্ছার অভাব। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, কখনো আমাদের দেশের এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এত বিবাদাস্পদ হয়ে ওঠেনি। যদি সংবিধান মেনে কাজ হয়, যদি আইন মেনে কাজ হয়, তাহলে যে কাজ সুষ্ঠুভাবে করা যায়, আর সেটাই যদি দলদাসের মনোবৃত্তি নিয়ে কাজ করা হয়, আইনের বদলে যদি লাইনে ঠিক হয়, তাহলে কি ঘটতে পারে আমরা প্রতিদিন এখানে সাক্ষী। আমাদের রাজ্যে এবং আমাদের দেশে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, আমাদের যে সংসদীয় গণতন্ত্র, অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধির মারফত আমাদের দেশের সার্বভৌম সত্তা তা কাজ করে। কিন্তু গোটা নির্বাচন প্রক্রিয়া যদি প্রাইভেট কোম্পানিগুলোকে সুপারিশ দেওয়া হয়, আইপ্যাকের মতো সংস্থাকে, যেখানে কয়লা পাচার, গরু পাচার, সোনা পাচার, পাথর পাচার, বালি পাচার, জঙ্গল সাপ্ত দেওয়ার টাকা, লুটের টাকা, নিয়োগের দুর্নীতির টাকা, তোলাবাজির টাকা, কাটমানির টাকা, সেই দিয়ে যদি মদ, মাংস, মাসলম্যান, অস্ত্রশস্ত্র নিয়ে ভোট লুট করা হয়, তাহলে গণতন্ত্র বলে কিছু থাকে না। আমাদের রাজ্যে এইখানে, এই ব্লক ওয়ার্ডে, এই কলকাতা শহরে আমরা দেখিনি 2011-র পর থেকে শুধু বিধানসভা, লোকসভা নির্বাচন না, পুরসভা নির্বাচন না, একটা স্কুল কমিটি নির্বাচন, একটা কোঅপারেটিভের নির্বাচন, একটা ছাত্র সংসদের নির্বাচন, একটা ক্লাবের নির্বাচন, সবটাকেই দখলদারির মনোবৃত্তি নিয়ে মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এই যে ক্যান্ডিডেট দেওয়া যাবে না, নমিনেশন ফাইল করা যাবে না, সিভিক দিয়ে, পুলিশ দিয়ে, বিডিও দিয়ে, এসডিও দিয়ে, ডিএম দিয়ে, একটা থানার আইসি থেকে ডিজিপি পর্যন্ত, একটা এসডিও থেকে, বিডিও থেকে চিফ সেক্রেটারি পর্যন্ত, যেন তেন প্রকারেণ সরকারি দলকে জেতাতে হবে, তার হাতে ক্ষমতা দিতে হবে। এটা তো একদিনে হয়নি। মমতা ব্যানার্জি যেদিন মুখ্যমন্ত্রী হলেন, বললেন মুখে লিউকোপ্লাস লাগিয়ে রাখবে, কেউ কথা বলবে না, মিছিল করবে না, মিটিং করবে না, স্ট্রাইক করবে না, ঝান্ডা তুলবে না। এখানেই আপনাদের মনে আছে কমরেড বিমান বসুকে নিয়ে আমরা যখন মিছিল করছি পরিবর্তনের জমানায়, তখন তৃণমূলের সব শিশকে চোরেরা ইট ঢিল ছুটছে, মাথা ফাটাচ্ছে যে মিছিল করতে দেওয়া যাবে না। অর্থাৎ
গণতন্ত্রের যে পরিসর আছে সেটাকে সংকুচিত করা হয়েছে। এটা নতুন না, আমাদের প্রজন্ম আমরা রাজনীতিতে এসেছি জরুরি অবস্থার বিরুদ্ধে। এখানে আগে আধা ফাঁসিবাদী সন্ত্রাস, তারপরে হচ্ছে জরুরি অবস্থা, সেন্সরশিপ। পার্লামেন্ট নির্বাচন 5 বছর হয়, সেবারে 6 বছর হয়েছিল। অল্প বয়সী ছেলে মেয়েদের জানা উচিত। অর্থাৎ মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা কেড়ে নেওয়া হয়েছিল। তখন এই সিপিআইএম বলেছিল বুর্জোয়া গণতন্ত্রের পতাকা ধুলায় ভুলুণ্ঠিত, সেটাকে আমাদের ঊর্ধ্বে তুলে ধরতে হবে। প্রথম বামফ্রন্ট সরকার 1977 সালে যখন হয়, আমাদের কি প্রতিশ্রুতি ছিল? যে গণতান্ত্রিক অধিকার যা হারিয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনবো, গণতন্ত্রের সম্প্রসারণ হবে, সংকুচিত হয়েছে, তবেই পুরো আইন করে এই বড় মেয়র পরিষদ এবং তারপর হচ্ছে প্রত্যেক 5 বছর পর পর ভোট, 3 স্তরের পঞ্চায়েত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিনেট, সিন্ডিকেট, কোঅপারেটিভ, সমবায়, এই সব নির্বাচিত হবে। মমতা ব্যানার্জি দেখবেন এসে সরকার আসার পরে আর কোন নির্বাচিত সংস্থা নেই। বোর্ড, কাউন্সিল, কলেজ কমিটি সবই হচ্ছে নিজের বসংগত লোকদেরকে বসানো হয়েছে। এটা আসলে আমাদের দেশের সংবিধানে যে গণতন্ত্রের কথা বলা হয়েছে সেটাকে ভেতর থেকে ধ্বংস করা। এবার বিজেপি দেখলো এই এত মস্তান, গুন্ডা, রিভলভার, বোমা, গুলি নিয়ে বুথে বুথে বুথ দখল করা আর ভোট লুট করা, এত খুচরো ব্যবসা করা যাবে না, তার চেয়ে পাইকারি ব্যবসা করা। তৃণমূল বলতো বুথে যেতে দেবো না, ভোট দিতে দেবো না। বিজেপি বললো গোটা ভোটার লিস্টেই গায়েব করে দাও, না रहेगा बांस না बजेगी बांसुरी। তাহলে বোঝা যাবে এসআইআর এর নামে জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশন কি করতে চেয়েছেন। সংসদীয় গণতন্ত্রের বুনিয়াদী কথা হচ্ছে সমস্ত প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। আমাদের দেশে স্বাধীনতার পর থেকে 21 বছরের ভোটাধিকার ছিল। আমরা বামফ্রন্ট সরকারের আমলে প্রথম আইন এনে 80 দশকের গোড়ায় পুরসভা এবং পরে পঞ্চায়েতে 18 বছরের ভোটাধিকার দিলাম। তো আমি যুব ফেডারেশন করি, আমরা বলতাম এদেশের বুকে 18 আসুক নেমে। অজিত বাবু এখানকার এমপি ছিলেন, তিনি কোর্টে কেস করেছিলেন। তখনও তৃণমূল তৈরি হয়নি, পরে তিনি তৃণমূলের প্রতিষ্ঠাতা সভাপতি হন। আজকে যে 18-19 বছরের ছেলে মেয়েদের হাতে বোমা, বন্দুক, পিস্তল ধরিয়ে দিচ্ছে, মদের বোতল ধরিয়ে দিচ্ছে তৃণমূল, তার নেতা বলেছিলেন হাইকোর্টে যে হুজুর, যাদের গাল টিপলে নাক দিয়ে দুধ বেরোবে তাদেরকে ভোটাধিকার দিয়ে দেশের সর্বনাশ করে দিচ্ছে। তাহলে এবার বুঝেছেন দক্ষিণপন্থী মানে মানুষকে অধিকার দিলে দেশের সর্বনাশ হয়ে যাবে। সব অধিকার হয় কালীঘাটে, নয় নাগপুরে, নয় নবান্নে, নয় দিল্লিতে, প্রধানমন্ত্রী ভবনে, সমস্ত অধিকার সংকুচিত হবে। এটাই হচ্ছে বামপন্থা দক্ষিণপন্থার মধ্যে তফাৎ। বামপন্থী মানে হচ্ছে প্রসার, দক্ষিণপন্থা মানে হচ্ছে সংকোচন। শুধু গণতন্ত্রে নয়, তেভাগার সময় যখন আমরা বলেছিলাম লাঙ্গল যার জমি তার, তারপরে অপারেশন বর্গা ভূমি সংস্কার, অর্থাৎ যে জমি ছিল জমিদার যোদ্ধাদের হাতে, সামন্ত প্রভুদের হাতে, সেটা যারা চাষ করে ভূমির মানুষ কৃষক তাকে দিতে হবে। আমরা বললাম শিক্ষার প্রসার। 34 বছর ধরে বামফ্রন্ট সরকার 77-এ এটা বলেছিল আসার আগে বামফ্রন্ট যে 10 ক্লাস পর্যন্ত ফ্রি করা হবে। পৃথিবীতে এই প্রথম দেখলো একটা ভোটে যা বলা হয় তার থেকে বেশি করা হলো। ক্লাস 10 বলা হয়েছিল, হায়ার সেকেন্ডারি পর্যন্ত ফ্রি করা হয়েছিল। শিক্ষার প্রসার হলো। যাদের বাপ ঠাকুরদা ঠাকুমা দিদিমা স্কুলে যায়নি
সেই ঘরের ছেলেমেয়েরা স্কুলের আঙিনায় এলো। আর বামফ্রন্টের শেষের দিকে আমরা বললাম যে আউট অফ স্কুল কোনো চিলড্রেন বাইরে থাকবে না, স্কুলে যাওয়ার বয়স আছে এমন সব ছেলে মেয়েদের শিক্ষা পাওয়ার অধিকার আছে, 100% এনরোলমেন্ট করতে হবে, যেটা কেরালা সবার প্রথম করে দেখিয়েছে। এবং সাক্ষরতা হলে, শিক্ষা হলে, দারিদ্র্য দূরীকরণ হলে কি ফল হয় সেটা কেরালা দেখছে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব উন্নয়নের যে ধারা, সেটা শিক্ষার থেকে স্বাস্থ্যের উপরে কিভাবে পড়ে, শিশু মৃত্যুর হার কিভাবে কমে, প্রসব করতে গিয়ে মায়ের মৃত্যুর হার কিভাবে কমে, সাধারণভাবে মানুষের স্বাস্থ্য কিভাবে উপরে ওঠে, এ হচ্ছে বামপন্থা। আর দক্ষিণপন্থীরা মনে করে এই জমি সবার কাছে থাকবে কেন, কয়েকজনের কাছে থাকবে। কলকাতায় দেখবেন গত 15 বছরে জমির মালিকানা মুষ্টিমেয় কিছু হাতে চলে যাচ্ছে, বেশিরভাগ মানুষ তার নিজস্ব জায়গা থাকছে না। কনসেন্ট্রেশন, গোটা দেশে যেরকম আদানি আম্বানি করলো দুনিয়া মুঠি মে, আসলে এই গোটা সম্পদটাকে নিজেদের মুঠোর মধ্যে নিতে চায়। আমরা ট্রাম্পকে দেখছি না, ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে সস্ত্রীক তুলে নিয়ে চলে গেলেন সামরিক অভিযানে, বললেন ভেনেজুয়েলার তেল আমার বাপের তেল, এবার থেকে আমি তুলব আর আমি বেচব। ইসরায়েল এবং ইরান যে আমেরিকা হামলা করলো, 25 বছর আগে ইরাকে করেছিল, আমরা কি জানতাম? 25 বছর আগে, তার আগের 10 বছর ধরে ইরাক এবং ইরানের যুদ্ধ হতো, কাগজে লেখা হতো শিয়া সুন্নির ঝামেলা। তারপরে ইরাকে সাদ্দাম গেল, খাড়ি যুদ্ধ 25 বছর আগে, ওই যখন প্রথমবার পেট্রোল ডিজেলের তেল দাম বাড়লো। আমাদের দেশে যুদ্ধের জন্য একবার বাড়লে যুদ্ধ থেমে গেলে আর দাম কমে না, আর এখন ইরানে হচ্ছে। তাহলে শিয়া সুন্নি ধর্মের এই আবরণটাকে ব্যবহার করা হয়, আসলে হচ্ছে এই প্রাকৃতিক সম্পদ লুট করা, লুটের সাম্রাজ্য বিস্তার করা। এখানে যারা ভোটের আগে হিন্দু মুসলমান মন্দির মসজিদ, তাহলে বুঝতে হবে এগুলো হচ্ছে অপকর্ম করার জন্য বর্ম, ওটা ধর্মের প্রেম না। এই জন্য জ্যোতি বসু বলেছিলেন রাজনীতির সঙ্গে ধর্ম মেলাবে না। আমরা গত লোকসভায় দেখলাম ভব্য রাম মন্দিরের নাম করে ভোট হবে বিজেপি। মমতা বললেন, ও তুমি একটা রাম মন্দির করছো, তাহলে আমি জগন্নাথ মন্দির করব, আমি মহাকাল মন্দির করব, আমি দুর্গাঙ্গন করব। ওই যে বললাম পাইকারি ব্যবসা, খুচরো ব্যবসা। কারণ জগন্নাথ মন্দির করলে মেদিনীপুর, 2 মেদিনীপুর, বাকিদের তো কিছু হলো না। তাহলে উত্তরবঙ্গে যখন বিপর্যয়, পাহাড়ে ধস, নদীতে ভাঙন, মানুষের ঘর বাড়ি নেই, রাস্তাঘাট ভেসে গেছে, মমতা ব্যানার্জি বললেন আমি মহাকাল মন্দির করে দেবো। আবার মহাকাল উত্তরবঙ্গে বোঝা গেল, তাহলে এখানে কি হবে? কলকাতা, সল্টলেক, বিধাননগর, জ্যোতি বসু নগর, নিউ টাউন, বললেন এখানে দুর্গাঙ্গন করে দেব। এটা কোনো ধর্মের প্রেম না, এটা কোনো দেব দেবীর প্রতি বাড়তি ভরসা ভক্তি না। সরকারের কাজ হচ্ছে বাস, ট্রাম, ট্রেন চালানো, প্লেন চালানো। সরকার এয়ারলাইন্স বেচে দিচ্ছে, এয়ারপোর্ট বেচে দিচ্ছে, ট্রাম ডিপো বেচে দিচ্ছে, ট্রাম বেচে দিচ্ছে, বাস বেচে দিয়েছে। সরকারি বাস প্রায় উঠে গেছে, একটা নির্দিষ্ট সময় ট্রেন চলে না, কিন্তু সরকার বলছে আমি মন্দির করে দেবো। আবার শুধু মন্দির করলে হবে না, তাহলে রেড রোডে গিয়ে যেমন দুর্গা কার্নিভাল করবেন, সেরকম ঈদের নামাজে গিয়ে একটু মা মাটি মানুষ শোনাবেন। আমরা প্রথম থেকে এটা বলেছি, এগুলো ধর্ম নয়, এগুলো বুজরুগি। এটা কেন করতে হয়? 15 বছর একটা সরকার চলছে রাজ্যে, সে তো বলবে এই এখানকার ব্যাপারে আমাদের ক্যান্ডিডেট যেরকম বলছিলেন, সে তো একটা ইশতেহার প্রকাশ করার আগে বলবে 5 বছর আগে এটা বলেছিলাম, এইগুলো করেছি, 10 বছর আগে এটা বলেছিলাম, এগুলো করেছি, 15 বছর আগে এটা বলেছিলাম, এগুলো করেছি। আমরা বামফ্রন্ট সরকার যখন চালিয়েছি, প্রত্যেক 5 বছর পর ভোট যখন হতো, আগের বারের ইশতেহারও ছাপতাম, সেটা বলতাম এই 36 দফা বলেছিলাম,
সবটা পারিনি, 32 দফা বলে পেরেছি, এই 4 দফা বাকি আছে, পরের বারে করব। তারপরে বলেছে এই দফা কাজ কর্মসূচি আছে আমাদের, কিন্তু 5 বছর পরে বললাম এইগুলো আমরা করতে পারলাম, আর এইগুলো বাধা আছে আইনে, এইগুলো বাধা আছে দেশের সরকারের, এইগুলো বাধা আছে রসদের, এগুলো করা গেল না, পরের 5 বছরে করব। এইভাবে যেখানে প্রাইমারি স্কুল ছিল না সেখানে প্রাইমারি স্কুল হলো, যেখানে প্রাইমারি ছিল সেখানে জুনিয়র হাই হলো, যেখানে জুনিয়র হাই ছিল সেখানে হাই হলো, যেখানে হাই ছিল সেখানে হায়ার সেকেন্ডারি হলো। তারপরে বললাম পলিটেকনিক, আইটিআই, তারপরে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ল ইউনিভার্সিটি, প্রত্যেকটা পেশা, বৃত্তি শিক্ষা, পেশা শিক্ষা। তাহলে এটাকে বলে প্রসার। তাহলে যারা বলে 34 বছরে কি হলো, 34 বছরে শিক্ষার প্রসার হলো। আর এখন কি হচ্ছে, 15 বছরে স্কুল বন্ধ হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতায় একেবারে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যদি শিক্ষা ব্যবস্থা না থাকতো, আমাদের মতো লোকজন শিক্ষিত হতে পারত না। আর আজকে যখন মোদী এবং মমতা মিলে গোটা দেশে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সিস্টেমটাকে পুরো তুলে দিচ্ছেন, লাটে তুলেছেন, প্রাইভেট হবে, 5 স্টার 7 স্টার ফেসিলিটিস হবে তাদের জন্য। সে তো তারা কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া পাঠিয়ে ছেলে মেয়েদের পড়িয়ে নেয়। কিন্তু যদি জনশিক্ষা করতে হয়, মাস এডুকেশন করতে হয়, দেশের সব মানুষকে শিক্ষিত করতে হয়, তাহলে সরকারি পৃষ্ঠপোষকতায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হয়। বিজেপি সরাসরি স্কুল বন্ধ করেছে, আর মমতা ব্যানার্জি দিনের পর দিন শিক্ষক নিয়োগ করেননি। স্কুল সার্ভিস পরীক্ষা হয়নি, কলেজ সার্ভিস কমিশন পরীক্ষা হয়নি, হলেও দুর্নীতিতে ছেয়ে গেছে, চাকরি বিক্রি করেছেন, বিলি করেছেন। স্কুলে শিক্ষক নেই, কিন্তু শিক্ষামন্ত্রীর বান্ধবীর ঘরের ফ্ল্যাটে টাকা পাওয়া যাচ্ছে। আর এত টাকা মেশিন নিয়ে এসে গুনতে হচ্ছে, খাদ্যমন্ত্রীর ঘর থেকে, শিক্ষামন্ত্রীর ঘর থেকে, পুরসভার লোকজনের কাছ থেকে। আচ্ছা, ওই যে টাকাগুলো বেরোলো পার্থ অর্পিতা ফ্ল্যাট থেকে, এই যে কি নাম, বীরভূমের অনুব্রত, সেখানে যারা সম্পত্তি বেরোলো, ওইদিকে না দেখি মমতা ব্যানার্জি কি বলছে, দেখো আমি 1,500 টাকা দেবো যুব সাথী, আমি লক্ষ্মী ভান্ডার দেবো 1,500। আচ্ছা ভান্ডার, আমি এখানকার দিদি জিজ্ঞেস করছি, ভান্ডার কাকে বলে? আমরা যখন ছোটবেলায় পয়সা জমাতাম লক্ষ্মীর ভাঁড়ে, তাই তো, খুচরো পয়সা এখনো বাড়িতে রাখেন তো, ওটা কি বলে, ভান্ডার বলে? কি বলে ওটাকে? ভাঁড়। তাহলে 500 টাকা, 1,000 টাকা, 1,500 টাকাটা ভান্ডার, না ওই যে মেশিন নিয়ে এসে খাদ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে টাকা নিয়ে এসে গুনছে, সেটা ভান্ডার? বাংলা বলে না, মারিত গন্ডার, লুটিত ভান্ডার। তাহলে আসলে ইঁদুর মেরে দিয়ে বলছে গন্ডার মেরেছি, আর হাতে ভাঁড় ধরিয়ে দিয়ে বলছে ভান্ডার দিয়েছি, আর নিজেরা ভান্ডার লুট করেছে গোটা রাজ্যে। রাজ্যটাকে শুষে খেয়ে নিয়েছে, শুধু নগদ টাকা না, শুধু কাটমানি না, শুধু ঘুষের টাকা না, শুধু দুর্নীতির টাকা না, গাছ কেটে সাফ করে দিয়েছে, নদীগুলো থেকে বালি তুলে নিচ্ছে, পাথর তুলে নিচ্ছে, চরের জমি, চা বাগানের জমি, পঞ্চায়েতের জমি, কিচ্ছু বাকি নেই, সব গিলে খাচ্ছে। এবার কেউ কেউ বললেন তৃণমূল এত ধর্ষণ, এত খুন, এত লুট, এত রাহাজানি, বলে কি হবে? বলে সেলিম ভাই আপনাদের থেকে হবে না, এসব ভদ্রলোকের কাজ না, এরা এত অসভ্য, এর জন্য একটা অসভ্য লোককে দরকার। বলে না কাঁটা সে কাঁটা নিকলেগা। বলল নবান্নকে সাহায্য করতে হলে 56 চাই, এটা বলেছে না 2014 থেকে। 11তে সরকার এসছে, 3 বছরের পরে দিল্লিতে মোদী সরকার এসছে, তাহলে 14 থেকে সাহায্য করেছে। এই যে আপনি পরশুদিন দেখলেন না চিটফান্ড, ভুলে গেছে অনেকে, আমাদের মনে করাতে হয়। সারদা, সুদীপ্ত সেন, গুপ্ত না সুদীপ্ত সেন, মমতা ব্যানার্জি কি বলেছিল? যা গেছে তা গেছে, ঠিক বলেছিল, সত্যি কথা বলেছে, শ্রদ্ধার প্রতীক। বিজেপি কি বলল? মোদী 2014 বলেছিলেন চুন চুন কে জেল কে অন্দর ডালেন, আর করলেন কি?
চুন চুনকে যত দুর্নীতিগ্রস্ত ছিল তাকে হয় জেলের বাইরে করেছেন, নালে বিজেপির মধ্যে ঢুকিয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু, মুকুল মারা গেছে, এরকম অসংখ্য নাম বলতে পারি। গোটা দেশে এখনো বলেছে নির্লজ্জের মতো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনারা জানেন অজিত পাওয়ার মহারাষ্ট্রের শিবসেনা নেতা, এনসিপি নেতা, তাকে বিশাল একটা কেলেঙ্কারি 13,000 কোটি টাকা, বিজেপি চিৎকার করতে আরম্ভ করলো। তারপরে যে এনসিপি ভেঙে উপমুখ্যমন্ত্রী করলো বিজেপি, সে সাধু হয়ে গেল। ওরা করবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা। কদিন আগে দেখেছেন একজন মহারাষ্ট্রে একজন কর্পোরেটর কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছে, এই বিজেপি থেকে কংগ্রেসে যোগ দিয়েছে। অমনি ইডি ফোন করেছে, তারপর 1.5 ঘন্টার মধ্যে আবার বিজেপিতে ফিরে গেছে। তাহলে এমনি এমনি না, মমতা ব্যানার্জি গেল না আইপ্যাকে ফাইল নেওয়ার জন্য, কি বললো, সব ফাইল টাইল নিয়ে গিয়ে বললো সব লেকে আ গিয়া। আচ্ছা বুঝুন তো, এই যে রিপোর্টারটা নোটবুক নিয়ে নোট করছে এখানে, যদি কেউ এসে আর এই নোটবুকটা কেড়ে নিয়ে চলে যায়, হাতের পেনটা কেড়ে নিয়ে চলে যায়, ওর একটা সহজাত রিয়াকশন তো কিছু একটা হবে। এই কেন নিচ্ছে দেখো দেখো নিয়ে যাচ্ছে, উঠে দাঁড়াবে, হয়তো চেষ্টা করবে। তাহলে ইডি সিবিআই তার হেফাজত থেকে ল্যাপটপ, পেনড্রাইভ, ফাইল, কলকাতা পুলিশের গাড়ি বোঝাই করে পুলিশগুলো মালগুলো নিয়ে আসছে আর লোড করছে। আর মমতা ব্যানার্জি মিডিয়ার সামনে বলছেন সব কিছু লেকে আ গিয়া। কোন ভিডিওতে দেখেছেন কোন সিবিআই ইডি অফিসার ছুটছে যে দিদিটা নিয়ে যাবেন না, মুখ্যমন্ত্রী আপনি এটা করবেন না, এটা কাজে বাধা দেবেন না? বলেনি। কেন? ये अंदर की बात है, আরাম কা মামলা। তাহলে এখন ভোট আসলেই, এবার অবশ্য কম বলছে, আগেরবারে মনে হচ্ছে রাজীব কুমারকে ধরবে, মমতা ওখানে ধর্ণা দিতে বসে গেছিলেন। তারপর সেই রাজীব কুমার কি হয়েছে আপনারা জানেন। আমরা বলি পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, হ্যাঁ হ্যাঁ, তো ওই রকম রাতারাতি ডিজিপি পুলিশ। আসলে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা ওটা ভেঙে গেছে কালো টাকার জোরে। আইপ্যাকের মতো কোম্পানি হচ্ছে আসলে সুপারি কিলার। আগে যেরকম খুন করার জন্য সুপারি দেওয়া হতো, কেউ কাউকে চেনে না, টাকা দেবে খুন করবে। তাহলে গোটা নির্বাচনী প্রক্রিয়াকে খুন করার জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়াকে খুন করার জন্য এরা হচ্ছে মার্সেনারি। আগে বলা হতো যখন প্রশান্ত কিশোর ছিল 300 কোটি 600 কোটি দেওয়া হচ্ছে, এখন দেওয়া হয় না। এখন বলা হয় তুমি নিজে করে খাও। যত কন্ট্রাক্ট হবে, যত ঠিকই হবে, যে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ছে, ব্রিজ ভেঙে পড়ছে, যা কিছু বালি উঠছে, যা কিছু কয়লা পাচার হচ্ছে, তার একটা অংশ আগে মমতা বলেছিলেন ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করে 30% তৃণমূলের লোকজন বলেছেন তোমরা নেবে, আর 70% কালীঘাটে পৌঁছবে। আর এখন বলেছেন এই আইপ্যাকের মতো কোম্পানিকে 50-50, যা মাল উঠবে 50% তুমি নেবে, 50% আমি নেব। আর পরে সেইটা থেকেই পুলিশ অফিসার থেকে সরকারি অফিসার পর্যন্ত সবাইকে কেনা বেচা করা হবে। আর কিছু তৃণমূলের সাঙ্গপাঙ্গদের উচ্ছিষ্ট দেওয়া হবে ভোটের সময়, ভোট লুট করার জন্য। আর পাড়া ফ্র্যাঞ্চাইজি হবে, একবার অভিষেক বা মমতা, আর যদি সে বিজেপি হয়ে যায় তাহলে মোদী বা অমিত শাহের ছবি লাগিয়ে তারপর তুমি যা খুশি কারবার করতে পারো। চোর জোচ্চোরদের লম্পটদের লাভ হয়ে গেছে। সে যদি তৃণমূলের ঝান্ডা নিয়ে করে তাহলে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ তাকে পাহারা দেবে। সে যদি ঝান্ডা পাল্টে নিয়ে বিজেপি ঝান্ডা ধরে নেয় তাহলে কেন্দ্র বাহিনী তাকে পাহারা দেবে। সাধারণ মানুষ যাবে কোথায়? আজই করে ঘটনা এমনি এমনি ঘটে না। কামদুনি থেকে প্রতিদিন এই যে সাউথ ক্যালকাটা ল কলেজে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা, অভিষেকের খাস বান্দা, তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রীকে রেপ করছে কলেজের মধ্যে। এই বাংলায় কখনো ভাবা যেত? আমরা বললাম চোর ধরো, জেল ভরো। যতগুলো চোর ভেতরে ছিল বিজেপির কল্যাণে সব বাইরে চলে এলো, অনুব্রত পর্যন্ত, যদুপ্র মল্লিক পর্যন্ত, পার্থ পর্যন্ত। আর ভোট আসলে কি বলে?
ওই যে শোলের পুরনো ডায়লগ ছিল, আমি তো পুরনো লোক, 50 বছর আগের ফিল্মের কথা বলি। ওই যে হেমা মালিনীকে বিয়ে করবে ধর্মেন্দ্র, হ্যাঁ মনে আছে? তো জলের ট্যাঙ্কের উপর উঠে গেছিল। এখন ওটা শুটিং 50 বছর আগে হয়েছিল বলে জলের ট্যাঙ্কে উঠে গেছিল। এখন ওদের কোনো হিরো জলের ট্যাঙ্কে উঠবে না, এখন যে কোনো সময় হুড় করে ভেঙে পড়ে যেতে পারে। বলে মৌসি মৌসি আমি যাচ্ছি, গোয়িং টু সুইসাইড, একটু চা দাও না। তো তারপরে হচ্ছে গোয়িং টু সুইসাইড, তারপরে পুলিশ আসবে, তারপরে মৌসি গিয়ে চাকরি পিসিং পিসিং জেলখানে। এরকম গত দুটো বোধ বিজেপি পার করেছে। কান কাটলে মাথা আসবে, আগে ভাইপোকে ধরবে। সব আরএসএস দালালরা চায়ের দোকানে, সেলুনে, রাস্তায়, ঘাটে, স্টাফ রুমে বলেনি। তারপরে ভাইপোকে ধরবে, তারপরে পিসিকে ধরবে, তারপরে পিসি গিয়ে চাকরি পিসিং পিসি হবে। সব বোবা। কেন করবে বলুন তো? স্বাধীনতার আগে থেকে যখন এই বাংলার মানুষ সশস্ত্র পথে, অসহযোগের পথে, অহিংস পথে স্বাধীনতার আন্দোলন করছে, তখন থেকে আরএসএস চেষ্টা করেছে এই বাংলায় মাটিতে পা রাখার জন্য। যুগান্তর অনুসরণ সমিতির আমরা উত্তরসূরি, বাংলার নবজাগরণের আমরা উত্তরসূরি। শ্যামাপ্রসাদ মুখার্জিকে দিয়েও, জনসন বানিয়েও এইখানে তারা পা রাখতে পারে না। তখন মমতা ব্যানার্জিকে ওরা চাষ করেছে, কাল্টিভেট করেছে। কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করা হয়েছে। এখন শুনছেন না যে বলছে হুমায়ুন কবিরকে এত কোটি টাকা দেওয়া হয়েছে। নিতেই পারে বিজেপি, ও নিতেই পারে, কারণ ও কংগ্রেস ছিল, তৃণমূল ছিল, বিজেপি ছিল, নতুন দল করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 2011-তে 6 থেকে 11 নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায়ে তৃণমূল কংগ্রেসকে মুকুল রায়ের মারফত আর মমতাকে এই বিজেপি আরএসএস কত কোটি টাকা দিয়েছিল বাংলাকে দখল করার জন্য, এবং এখানকার মিডিয়া, এখানকার সমস্ত চ্যানেল, সেগুলোকে দখল করার জন্য। এমনি এমনি হয় না। এই যে সব চ্যানেল একরা হয়েছিল, লাল হটাও দেশ বাঁচাও, কারণ বিজেপি মনে করেছিল বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এখানে এত সহজে হবে না, ধর্মাশ্রিত রাজনীতি হবে না। এই জন্য তারা পরিকল্পিতভাবে মমতাকে দুর্গা সাজিয়েছিল। আর আমাদের পৌরাণিক কাহিনীতে যেরকম আছে, দশভুজাধারিণী, মহিষমর্দিনী, তাহলে তাকে দেবতারা বর দিয়েছিল, 10 হাতে 10টা অস্ত্র তুলে দিয়েছিল। তাহলে আরএসএস সেরকম মমতার হাতে অস্ত্র তুলে দিয়েছিল। কর্পোরেট ফান্ড, ইলেকটোরাল বন্ড, কালো টাকা, দেশি বিদেশি প্রতিক্রিয়া শক্তি, যারা এই বাংলাকে দখল করতে চেয়েছিল। নালে হিলারি ক্লিন্টন এমনি এমনি চলে আসেন না মমতা মুখ্যমন্ত্রী হলে। আচ্ছা, আমাদের রাজ্যে, দেশে তো সবসময় মুখ্যমন্ত্রী পাল্টায়, কেউ না কেউ তো হয়। সেক্রেটারি অফ স্টেট আমেরিকা থেকে উড়ে এসে রাইটার্স বিল্ডিং এ মুখ্যমন্ত্রীকে বধাই দিতে আসেন, জমানা পাল্টেছে বলে। তাহলে এরা সব সময় তককে তককে ছিল। এজন্য সবাই মিলে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও। জামাত, জমিয়ত, মাওবাদী, এসইউসি, নকশাল, কংগ্রেস, বিজেপি, আরএসএস কেউ বাদ যায়নি। লাল ভোটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই দেশকে বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, এই শপথ আমাদের নিতে হবে। দেশকে বাঁচাতে পারবো তখনই যদি বাংলা বাঁচে। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে আমাদের রাজনীতি, আমাদের প্রশাসন, আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, এই দেশ কোন পথে যাবে, বাংলা একটা বড় ভূমিকা পালন করেছে। 15 বছরে মমতা ব্যানার্জি শুধু খাও খাও করে নিয়ে হাউমাউ করে বাংলার সেই মর্যাদা ডুবিয়ে দিয়েছেন। এখন আমাদের ভাষার, আমাদের শিক্ষার, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সেই মর্যাদা আর নেই। তাহলে সেই হিত গৌরবকে ফিরিয়ে আনতে হবে। কে দেবে? এই নবান্নকে 14 তলা থেকে, নবান্নের 14 তলা থেকে চোর চোরটাদের টেনে নামানোর জন্য কোনো 56 লাগবে না কাজে।
লাগেনি, কোন 356 না, ভোট আসলে বলে না 356 করবো, 356 কিচ্ছু না। এই বাংলার হিন্দু মুসলমান, উত্তর দক্ষিণ, রাজবংশী, মতুয়া, তপশিলি, আদিবাসী, নারী পুরুষ নির্বিশেষে আমরা যদি একসঙ্গে হই, যারা ব্রিটিশকে তাড়াতে পেরেছি তারা এই তৃণমূলকেও তাড়াতে পারবো, আর বিজেপিকেও ঠেকাতে পারবো। শুধু ওরা সন্ত্রাস এই জন্যই করেছিল, ভয় এই জন্যই দেখিয়েছিল, এই থ্রেট কালচার এই জন্যই, কেউ যাতে মুখ ফুটে কথা না বলে। ভয় ভাঙছে, হাজার হাজার মহিলা পুরুষ তরুণ তরুণী তারা রাস্তায় নেমেছিলেন জাস্টিস ফর আরজি কর। ওটা শুধুমাত্র একটা আরজি করের ব্যাপার না, একটি পিজিটি ছাত্রী তার যেভাবে মৃত্যু হলো, হত্যা হলো, ধর্ষণ হলো, তার জন্য বিচার তো বটেই, কিন্তু প্রতিদিন আমাদের রাজ্যে আমাদের গণতন্ত্রকে, মানুষের অধিকারকে যেভাবে ধর্ষণ করা হচ্ছে, তার বিরুদ্ধে মানুষ ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেটা ছিল বাম ধারা। আমরা বললাম বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে বাম পন্থার পুনরুত্থান প্রয়োজন এবং তার জন্য একটা বাম বিকল্প মানুষের সামনে হাজির করতে হবে। দক্ষিণ পন্থা মানে যেমন লুট, চুরি, ধান্দা, বাম পন্থা মানে হচ্ছে তাহলে আমাদের স্কুলগুলোর ভবিষ্যৎ কি হবে, আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে, তার পরিকল্পনা কি, আমাদের কলকারখানা কি হবে, আমাদের কৃষির ভবিষ্যৎ কি হবে, আমাদের শ্রম, শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য, তার মজুরি কি হবে, যারা কন্ট্রাকচুয়াল ঠিকে কাজ করে তাদেরকে পার্মানেন্ট করা হবে। যে শূন্য পদ আছে সরকারি প্রতিষ্ঠানে, পুরসভায়, পঞ্চায়েতে, কেন্দ্র এবং রাজ্য সরকারি দপ্তরগুলোতে, কাজ হচ্ছে না, সমস্ত শূন্য পদে নিয়োগ এবং সেটা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, দুর্নীতি মুক্তভাবে নিয়োগ। একইভাবে যারা বয়স্ক মানুষ, 60 বছর বয়স হলে ইউনিভার্সাল পেনশন স্কিম, যাতে প্রত্যেকে অন্তত 6,000 টাকা করে মাসিক পেনশন পায়, কারোর মুখাপেক্ষী হয়ে না থাকতে হয়, তার ব্যবস্থা করা। এবং সিপিআইএম কোনো ফাঁকা আওয়াজ দেয় না। আমরা একেবারে ৭৭ থেকে বলতে পারি, জ্যোতি বসু বলতেন যা পারবে তাই বলবে, যা পারবে না সেই প্রতিশ্রুতি দেবে না। এখন দেখবেন আবার এই ভোটে এসে প্রতিদিন সাপ্লিমেন্টারি লিস্ট বার করছে, ভোটার লিস্ট না। আজকেও অমিত শাহ এসে বলেছেন হেন করেগা তেন করেগা। কে মাথা দিপিয়ে দিয়েছিল? এতদিন ধরে কেন্দ্র সরকার চালাচ্ছেন, বলছেন এখানে আসলে 6 মাসের মধ্যে সব শূন্য পদ চাকরি দেবো। তাহলে ব্যাংকে, পোস্ট অফিসে, ডিফেন্সে, প্যারামিলিটারি ফোর্সে, সেন্ট্রাল সেক্রেটারিয়েটে নিয়োগ করেছেন গত কয়েক বছর ধরে? কত শূন্য পদ খালি রয়েছে? কোন নিয়োগ হচ্ছে? এই তো পাশেই আমাদের গার্মেন্টসের ফ্যাক্টরি, কটা নিয়োগ হচ্ছে? কত লোক আগে কাজ করতে হয়, কত লোক কাজ করছে? বন্দরে, বিমানবন্দরে, আমাদের রাজ্য সরকারের পুলিশে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে, কিন্তু কায়দা করে স্কিম ওয়ার্কার দিয়ে কাজ করায়, যেমন আশা, মিড ডে মিল, প্যারা টিচার, ভিআরপি, ট্যাক্স কালেক্টর, একেবারে ন্যূনতম মজুরি দিয়ে। আমরা বলেছি সুপ্রিম কোর্ট নির্ধারণ করে দিয়েছে 22,000 টাকার কমে কোনো মজুরি হবে না মাসে, অন্তত 22,000 টাকা হচ্ছে ন্যূনতম মজুরি, এবং কন্ট্রাকচুয়ালদেরকে পার্মানেন্ট করতে হবে। আমরা করেছিলাম। আমি নিজে মন্ত্রী ছিলাম কিছুদিনের জন্য এখানে। আমাদের দপ্তরে যত ঠিকে কাজ ছিল, কন্ট্রাকচুয়াল ছিল, তাদের সবার পার্মানেন্ট হয়েছিল। সে আইটিআইতে হোক, পলিটেকনিকেই হোক, সে কলেজেই হোক এবং স্কুলেই হোক। এই দায় এবং দায়িত্ব নিতে হয়। কে নেবে দায় দায়িত্ব? আমরা বললাম একা সিপিআইএম না, সিপিআইএম এর পাশাপাশি শুধু বামফ্রন্ট, আরএসপি ফরওয়ার্ড সিপিআই না,
আমরা বললাম বামফ্রন্টের বাইরেও যে বাম ব্যক্তি আছেন, বাম মনস্ক মানুষ আছেন, গোষ্ঠী আছে, দল আছে, তাদের সবাইকে নিয়ে এই যে বাংলা রিসার্জেন্ট লেফট না হলে এই বাংলাকে বাঁচানো যাবে না। আমরা হাতে তালুর মতো এই রাজ্যটাকে চিনি, এর ইতিহাসটাকে জানি, এর সম্প্রীতির ভিত্তিটাকে আমরা জানি, এর সাংস্কৃতিক বোধটা আমাদের মধ্যে রয়েছে। কয়েক প্রজন্ম ধরে আমরা এই বাংলার আন্দোলন সংগ্রাম শুধু নয়, এই বাংলাকে তিল তিল করে গড়ে তুলেছি। এটা সর্বনাশ আমরা হতে দিতে পারি না, এবং সেই জন্যই বৃহত্তর বাম ঐক্য আমরা গড়ে তুলেছি। নকশালপন্থীরা আলাদা হয়ে যাওয়ার পর থেকে এই প্রথম সিপিআইএম লিবারেশন, তারাও বামফ্রন্টের সঙ্গে সহযোগী হিসেবে আছেন, যেমন আইএসএফ আছে।